ভাবুন তো একবার, নিউ ইয়র্কের হাজার হাজার বাতিল সাবওয়ে বগি সমুদ্রের গভীরে ফেলে দেওয়া হচ্ছে। শুনে মনে হতে পারে এটা পরিবেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়, কিন্তু কি হবে যদি বলি এই ঘটনাটি সমুদ্রের তলদেশে এক নতুন প্রাণের জগৎ তৈরি করেছিল। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি নিউ ইয়র্কের বিখ্যাত রেডবার্ড সাবওয়ে বগিগুলোর বাস্তব গল্প। 2000 সালের গোড়ার দিকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বা এমটিএ এক বড় সমস্যার সম্মুখীন হয়। তাদের আইকনিক লাল রঙের রেডবার্ড সাবওয়ে বগিগুলো, যা 1950-এর দশক থেকে শহরের বুকে ছুটে বেরিয়েছে, সেগুলো এখন অবসরে যাওয়ার সময় হয়েছিল। প্রায় 1300টি বগি বাতিল করা হয়। সাধারণত পুরনো ট্রেনের বগিগুলোকে স্ক্র্যাপ ধাতু হিসেবে বিক্রি করে দেওয়া হয়, কিন্তু রেডবার্ডের ক্ষেত্রে তা সম্ভব ছিল না, কারণ প্রতিটি বগি তৈরিতে ব্যবহার করা হয়েছিল বিষাক্ত অ্যাসবেস্টস। এই অ্যাসবেস্টস যদি বাতাসে মেশে, তাহলে তা মানুষের ফুসফুসের রোগ, এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। অন্যদিকে প্রতিটি বগি থেকেই অ্যাসবেস্টস পরিষ্কার করে তারপর সেগুলোকে ল্যান্ডফিলে ফেলার খরচ ছিল প্রায় $34 মিলিয়ন। এই বিশাল সমস্যার এক অদ্ভুত কিন্তু যুগান্তকারী সমাধান নিয়ে আসেন এমটিএ এর তৎকালীন পরিচালক মাইকেল জাকায়া। তিনি পরামর্শ দেন বগিগুলো পরিষ্কার করার বদলে সেগুলোকে সরাসরি সমুদ্রে ফেলে দেওয়া হোক। অবশ্য তার এই পরিকল্পনা শুনে সবাই চমকে গিয়েছিল, কিন্তু এর পিছনে ছিল এক বৈজ্ঞানিক ধারণা। এই বগিগুলোকে কৃত্রিম প্রবাল প্রাচীর হিসেবে ব্যবহার করা, যা নতুন সামুদ্রিক প্রাণের জন্ম দেবে। দেখুন, সমুদ্রের তলদেশে প্রবাল প্রাচীরগুলো হল সমুদ্রের রেন ফরেস্ট। এরা সমুদ্রতলের মাত্র 1% জায়গা জুড়ে থাকলেও প্রায় 25% সামুদ্রিক জীববৈচিত্র্যকে আশ্রয় দেয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক প্রবাল প্রাচীরগুলো দ্রুত মরে যাচ্ছে। তাই বিজ্ঞানীরা কৃত্রিম প্রাচীর তৈরির কথা ভাবছিলেন, যা প্রবাল ও শৈবালকে বেড়ে ওঠার জন্য একটি শক্ত ভিত্তি দেবে এবং মাছের জন্য নিরাপদ আশ্রয়স্থল ও প্রজনন ক্ষেত্র তৈরি করবে। রেডবার্ড বগিগুলো এই কাজের জন্য প্রায় নিখুঁত ছিল। এগুলো ভারী, তাই ঝড় বা স্রোতে সহজে ভেসে যাবে না, এবং এগুলো কার্বন স্টিল দিয়ে তৈরি, যা দীর্ঘস্থায়ী। কিন্তু অ্যাসবেস্টসের কি হবে? অনেক বিতর্কের পর বিজ্ঞানীরা মত দেন যে সমুদ্রের লবণাক্ত জলে অ্যাসবেস্টস মানুষের জন্য যতটা ক্ষতিকর, সামুদ্রিক প্রাণীদের জন্য ততটা হবে না। অবশেষে মার্কিন কোস্টগার্ড এবং পরিবেশ সুরক্ষা সংস্থার অনুমোদনের পর 2001 সাল থেকে এই মহাযজ্ঞ শুরু হয়। পরবর্তী 10 বছরে এমটিএ প্রায় 900টি রেডবার্ড বগি নিউ জার্সি থেকে ডেলাওয়াল পর্যন্ত আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়। বাকি 400টি বগি ভার্জিনিয়া, সাউথ ক্যারোলাইনা এবং জর্জিয়ার উপকূলে ফেলা হয়। ফলাফল ছিল কল্পনার চেয়েও বন্ধুর। খুব অল্প সময়ের মধ্যেই সব ধরনের সামুদ্রিক প্রাণী এই বগিগুলোকে তাদের নতুন আবাসস্থল হিসেবে গ্রহণ করতে শুরু করে। বগিগুলোর দেয়াল এবং মেঝেতে নীল পেশি, চিংড়ি, কাঁকড়া এবং বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী বাসা বাঁধে। যখন সমুদ্রের স্রোতই বগিগুলোতে ধাক্কা খায়, তখন এটি সমুদ্রের তলদেশ থেকে পুষ্টি তুলে এনে ছড়িয়ে দেয়, যা ছোট মাছদের জন্য খাবারের এক বিশাল ভাণ্ডার তৈরি করে। একটি গবেষণায় দেখা যায়, এই বগিগুলোর আশেপাশে প্রতি বর্গফুটে 400 গুণ বেশি খাবার পাওয়া যেত। বগিগুলো ছোট মাছদের জন্য ক্ষুধার্ত শিকারীদের হাত থেকে বাঁচার এক নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। খোলা দরজা দিয়ে ছোট মাছ সহজেই ভিতরে ঢুকে যেত, কিন্তু বড় মাছেরা তাদের অনুসরণ করতে পারত না। প্রথম গাড়িগুলো ফেলার 1 বছরের মধ্যেই কৃষ্ণ সাগরের বাঁশ এবং ট্রিগার ফিশের মতো বড় মাছও এই বগিগুলোকে তাদের ঘর বানিয়ে ফেলে। তাদের পিছু পিছু ডলফিনের মতো শিকারী প্রাণীরাও খাবারের সন্ধানে এই নতুন প্রাচীরের দিকে আসতে শুরু করে। রেডবার্ড প্রকল্পের বিপুল সফলতার পর এমটিএ তাদের আরেকটি মডেলের বগি অর্থাৎ ব্রাইট লাইনার্সকেও একইভাবে সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নেয়। এই বগিগুলোর বাইরের অংশটি ছিল স্টেইনলেস স্টিলের, তাই আশা করা হয়েছিল যে এগুলো রেডবার্ডের চেয়েও বেশি টেকসই হবে। কিন্তু ঘটল ঠিক তার উল্টো। ব্রাইট লাইনার্স প্রকল্পটি ছিল এক সম্পূর্ণ বিপর্যয়। মাত্র কয়েক মাস জলের নিচে থাকার পরই বগিগুলোর ধাতব পাতগুলো খুলে আসতে শুরু করে এবং পুরো কাঠামোটি ভেঙে পড়তে থাকে। এর কারণ ছিল দুটি বড় ভুল। প্রথমত, বগিগুলোর বাইরের অংশটি ছিল কার্বন স্টিলের ফ্রেমের উপর লাগানো একটি পাতলা স্টেনলেস স্টিলের আবরণ। এই দুই ধাতুর মাঝে থাকা সামান্য ফাঁকে লবণাক্ত জল ঢুকে দ্রুত মরিচা ধরিয়ে দেয়। অন্যদিকে প্রতিটি বগের ঢেউতোলা নাটসার সমুদ্রের স্রোতকে মসৃণভাবে যেতে না দিয়ে আটকে ফেলে, যা ধাতুর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ফলে যা 25 বছর চলার কথা ছিল, তা মাত্র কয়েক মাসই ধ্বংসস্তূপে পরিণত হয়। ব্রাইট লাইনার্সের ব্যর্থতা সত্ত্বেও রেডবার্ড প্রকল্পটি সামগ্রিকভাবে একটা বিশাল সফলতা হিসেবেই বিবেচিত হয়। এটি শুধু লক্ষ লক্ষ মাছ এবং সামুদ্রিক প্রাণীর জন্য একটি নতুন আবাসস্থলী তৈরি করেনি, বরং এটি ডাইভিং এবং মাছ ধরার শিল্পকেও উৎসাহিত করেছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে এটি একটি সাময়িক সমাধান ছিল। আধুনিক সাবওয়ে বগিগুলো প্লাস্টিক এবং অন্যান্য পচনশীল বস্তু দিয়ে তৈরি, যা সমুদ্রে ফেরা সম্ভব নয়। শ্রীলঙ্কায় বাস বা মার্শাল দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ফেলে কৃত্রিম প্রাচীর তৈরির মতো বিচ্ছিন্ন কিছু উদাহরণ থাকলেও রেডবার্ডের মতো এত বড় আকারের প্রকল্প আর সম্ভব নয়। এই গল্পটি আমাদের এটাই শেখায় যে মানুষের একটি সাহসী এবং সৃজনশীল ধারণা কিভাবে পরিবেশের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে।
কিন্তু একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সমুদ্রকে বাঁচানোর আসল সমাধান শুধু কৃত্রিম প্রাচীর তৈরি করা নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা এবং অতিরিক্ত মাছ ধরার মতো ক্ষতিকর অভ্যাসগুলো বন্ধ করা। রেডবার্ডগুলো হয়তো একটি সুন্দর জগৎ তৈরি করেছে, কিন্তু আসল লড়াইটা এখনও বাকি।